হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, হাসি খুশি আছেন। আর অশনি চ্যানেলের ঘটনাগুলো দারুণ ভাবে আপনারা উপভোগ করছেন। এর আগের দিন আমি সনুর ঘটনা শুনেছিলাম। এখন মুশকিল হচ্ছে কি যে প্রথম দিকে যদি কেউ মানে শুনতে অসুবিধা হয়, অনেক সময় আওয়াজ আসে না, কেন প্রসেসিং হতে একটু সময় লাগে। পরে শুনবেন, দেখবেন আওয়াজ আপনি ঠিক পেয়ে গেছেন। আর যদি আওয়াজে কোনো কমই থাকে তাহলে একটু হেডফোন লাগিয়ে নেবেন। হেডফোন লাগিয়ে শুনবেন, পরিষ্কার শুনতে পারবেন। তো চলুন, আজকে তো শুক্রবার, আশা করি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে ঘটনা আমি শুরু করি, ঠিক আছে? তা প্রথম ঘটনাটা আমি বলি। এই শান্তনুবাবু, এই সুশান্তবাবু বলে এক ভদ্রলোক, অনেক আগের কথা। সুশান্তবাবু বলে এক ভদ্রলোক, তিনি ব্যাংকে চাকরি করেন, ঠিক আছে? তো এনার কাজ কিন্তু কোনো মানে ওই যে ব্যাংকে উনি ছিলেন, মানে মেইন শাখাতে, সেখানে ওনার কাজ কিন্তু ব্যাংকে বসে কাজ করা না। ওনার বিভিন্ন ব্যাংক ইন্সপেকশন করাটা ছিল ওনার কাজ, ঠিক আছে? তা তখনকার দিনে ধরুন, এই ব্যাংকের যে শাখাগুলো আছে সেগুলো সাধারণত শহর আর শহরতলির মধ্যে এক একটা ব্যাংকের শাখাগুলো সীমাবদ্ধ থাকতো। কিন্তু পরবর্তীকালে ওগুলো একটু ইন্টেরিয়ারে, রুরাল এরিয়া, যেগুলো রুরাল এরিয়া, গ্রামের দিকেও, আধা গ্রাম আধা মফস্বল, ঠিক এরকম জায়গাতেও এর শাখাগুলো বিস্তার করে। কারণ বিভিন্ন এই চাষিদের লোন, এগ্রিকালচারাল ব্যাপার ট্যাপার এগুলো থাকে। এই জন্য ওনাকে বিভিন্ন ব্রাঞ্চে ওনাকে ভিজিটে পাঠানো হয়, ঠিক আছে? যে সেখানকার প্রোগ্রেস কি, কতটা লোন, কতটা ডিসবার্সমেন্ট হয়েছে, কতটা কভার হয়েছে লোন, মানে এই সমস্ত তথ্যগুলো উনি জোগাড় করবার দায়িত্ব ওনার। তা যেহেতু ওনার এরকম একটা মানে ঘুরে বেড়ানোর চাকরি, ব্যাংকে কাজ করেও, তো উনি করতেন কি, ওনার একটা বেডিং না, মানে 12 মাস 30 দিন বাঁধা থাকত, আর একটা সুটকেস গুছিয়ে রাখতেন। তা একদিন ওরকম ওই অফিসে গেছেন, তা ওনার উপরে আদেশ এলো যে 3টে হাওড়া থেকে ট্রেন, ওনাকে যেতে হবে। আমি জায়গার নামটা একটু পাল্টে দিলাম, রামপুর। রামপুর বলে একটা জায়গাতে যেতে হবে। ওই 2.5 ঘন্টা 3 ঘন্টার ব্যাপার। তা উনি তো ট্রেনে চেপে বসলেন, বাড়িতে চলে আসলেন অফিস থেকে এসে, ওনার বেডিং নিয়ে হাওড়া থেকে ট্রেনে চেপে বসলেন। এবার সেই রামপুরে তো নেমেছেন। এবার নেবে দেখছেন যে ব্যাংকের একজন লোক, সে এসছে ওনাকে রিসিভ করতে। তো লোকটি বললো, স্যার আমি এসছি আপনাকে রিসিভ করবার জন্য, তা চলুন। বলে একটা সাইকেল রিক্সা ডেকে ওনার সুটকেস আর বেডিংটা নিয়ে দুজনে উঠে পড়লেন। তা রাস্তা দিয়ে আস্তে আস্তে এই সুশান্তবাবু সব তাকিয়ে তাকিয়ে দেখছেন। মানে জায়গাটা ঠিক গ্রাম বললেও চলে না, আবার মফস্বল বললেও চলে না, মানে কিরম জানেন তো, মানে আধা গ্রাম আধা মফস্বল টাইপের আর কি। মানে একটু নির্জন নিরিবিলি, মেইনলি চাষাবাদের জায়গাটা এরকম। তা রাস্তাঘাট টাস্তাঘাট আছে, হ্যাঁ, মোটামুটি দোকানপাটও আছে। তা দেখলেন, তা যাই হোক, সাইকেলের চারপাশ দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলেন, সব দেখতে দেখতে আসছেন কোথায় কি আছে। তো যাই হোক, একটা লাল বাড়ির সামনে গাড়িটা, ওই রিক্সাটা এসে দাঁড়ালো। ছেলেটা বলল যে এইখানে 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 দাঁড় করাও। স্যার, এইটা আপনার থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে, এই বাড়িটা। তো সুশান্তবাবু দেখলেন বাড়িটায় দুটো ঘর, একটা রান্নাঘর আর বাথরুম পায়খানা যেরকম আছে, সামনে এক ফালি উঠোন রয়েছে। তা একজনের জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট। ওর থেকে আর ভালো কি করে আশা করা যায়? কিন্তু বিজলিবাতি নেই কিন্তু। তো দরজার কাছে দেখলেন একটি লোক বসে আছে। তো এই ছেলেটি বললো, স্যার এর নাম হচ্ছে যোগেন। এ কিন্তু আপনাকে মানে আপনার বাজার করা, রান্না করা, আপনার থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সব কিন্তু এই যোগেন করবে। বললো ঠিক আছে। বলে তাহলে স্যার আমি আসি, কোনো অসুবিধা লাগলে বলবেন। তা বলে হ্যাঁ ঠিক আছে, আপনি চলে যান। তা সেই যোগেনকে সেই সুশান্তবাবু বললেন, বাবা এই ইয়েতে যে একটু বাজার টাজার করে আনো, করে এনে রান্না করো। তো যোগেন বাজারে গেছে, ওই যা পেয়েছে দিয়েছে আর কি। ওই বিকেলের মধ্যে রান্না টান্না করে ওনার খাওয়া দাওয়া কমপ্লিট, যোগেন বাড়ি চলে গেছে। আবার আসবে, মানে ওখান থেকে কয়েক মাইল দূরে থাকে। আবার আসবে কালকে 6টার সময়, ভোর 6টায়। তো এবার সুশান্তবাবু রাত্রে শুয়ে আছে।
রাত্রে শুয়ে আছেন, হারিকেনটা জ্বলে আছে, হারিকেনের শেখাটা একটু কম করা আছে, মিউট করা আছে। হঠাৎ ওনার পেটে না চিনচিন চিনচিন করে ব্যথা। তো চিন্তা করছেন, এই রে আবার সেই ব্যথাটা শুরু হলো। হ্যাঁ, প্রথমে এরকম চিনচিন করে ব্যথা করবে, তারপরে সেই ব্যথা এত বাড়বে যে মানে আর দম ফেলা যায় না। এবার ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে, ওনার একটা সিমটম। এবার ব্যথাটা বাড়তে বাড়তে মানে সেই দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কিছুতেই সেই মানে সামলাতে পারছেন না। এবার বলছেন যে ওই হারিকেনের শিকাটাকে উনি একটু বাড়িয়ে দিন। বাড়িয়ে চিন্তা করলেন যে বাড়ি থেকে তো আমি তো ওষুধটা এনেছি, আমার যে ব্যথার ট্যাবলেট ওটার সাথেই থাকে, গোটা একটা ট্যাবলেট ছিল। এবার সুটকেস হাতড়ে দেখেন যে না, সে শিশি তিনি আনেননি, হঠাৎ ফেলে রেখে এসছেন বাড়িতে। এবারে মহা মুশকিল, কি করবেন? তো ওনার একটা জিনিস চিন্তা হলো, রাস্তা থেকে আসার সময় উনি কোনো একটা জায়গায় দেখেছিলেন যে এক জায়গায় একটা সাইনবোর্ড লেখা আছে, এরকম ডাক্তারি এরকম ক্রস চিহ্ন দিয়ে, সেখানে লেখা আছে আরাম ঘর, ডাক্তার বিনোদ বিহারী দত্ত। তো উনি মনে পড়লেন, আরে হ্যাঁ, রিক্সা করে আসার সময় তো আজকেই দেখেছি এইখানটায়, এই রাস্তাতেই। উনি তাড়াতাড়ি কোনো রকম সেই পেটে ব্যথা নিয়ে শার্টটা গলালেন, গলিয়ে উনি সেই পেট চেপে, ঘরে তালা লাগিয়ে পেট চেপে রাস্তা দিকে হাঁটতে হাঁটতে সেই আরাম ঘরের দিকে যাচ্ছেন। এবং গিয়ে দেখলেন যথারীতি রাস্তায় লোকজন নেই, ডাক্তারবাবু বসে আছে, পাশে একটা বেঞ্চ পাতা, ওখানে তিনজন বসে আছে, কিন্তু তিনটে মনে হচ্ছে যেন রুগী, মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ, তাদের না নট নড়নচড়ন, তিনজন বসে আছে। তা উনি সেই পেট চেপে আস্তে আস্তে সেই সুশান্তবাবু তো ওনার কাছে গেলেন। কাছে যেতেই দেখলেন যে ডাক্তারের সে পাকা সেই উস্কো খুস্কো দাড়ি, উস্কো খুস্কো চুল, কালো স্যুট পরা, কিন্তু যেন সেই তেল ছিটকে একেবারে। হুম, যে কতদিন যে কাচে না তার ঠিক নেই। হঠাৎ গলায় স্টেথো ঝোলানো, হঠাৎ বাজখাই গলায় বলে উঠেছে, কি ব্যাপার, কি চাই? তো বলছে, ডাক্তারবাবু পেটে খুব ব্যথা, এই আমি আজকেই কলকাতা থেকে এখানে এসছি, অমুক জায়গাতে থাকি। তা আমি যার সময় দেখেছিলাম অসহ্য যন্ত্রণা হচ্ছে পেটে, তা আমার ট্যাবলেটটাও আমি আনিনি, ভুলে গেছি। তো যে হ্যাঁ বুঝেছি, বসুন, বেঞ্চি বসুন। তো বেঞ্চেরটাতে তো সুশান্তবাবু বসলেন। আর বসার পর ডাক্তারবাবু ওই ভাঙা কাচের একটা আলমারি, সেই জরাজীর্ণ, সেখান থেকে কি একটা ওষুধ বের করে ওনার হাতে দিলেন। মানে রংটা অনেকটা সেই বাদামি বাদামি কালারের, সেই তামাকের গুঁড়োর যেরকম রং হয়, তামাক গুঁড়ো করলে ওইরকম কালারের। বলে, নিন, খেয়ে নিন। এবার উনি হাতে নিয়ে ভাবছেন খাবেন কি খাবেন না, এই আবার কিরম ওষুধ। এবার বোধহয় ডাক্তারবাবু বুঝতে পেরেছে, বলে, যদি না খাবেন তো ফেলে দিন। না খাবেন, আপনার যদি বিশ্বাসটা হয় তো ফেলে দিন। বলে, না 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 ডাক্তারবাবু, কি বলছেন, বিশ্বাস কেন হবে না? বলে, আপনি ট্যাবলেটটা নিয়ে যেভাবে দেখছেন। তা বলছে, না না ডাক্তারবাবু, আমি এই বলে, আমি, আপনি রোগী, ডাক্তার আমি, তো আমি আপনাকে বিষ দিচ্ছি, তাই মনে করেই খান। তা বলে, না না ডাক্তারবাবু, ছি ছি, কি কথা বলছেন, এই বলে ট্যাবলেটটা উনি খেয়ে নিলেন। তো জল দিয়ে খেয়ে নেওয়ার পরে ডাক্তারবাবু বললেন, যান, বাড়ি চলে যান, ঠিক হয়ে যাবে। তো ভদ্রতার খাতিরে তো বলতে হয় যে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত? তা পকেট হাত দিয়ে দেখছেন যে মানি ব্যাগটা জামার পকেটে আছে নাকি, তা দেখলেন যে হ্যাঁ আছে। তা মানি ব্যাগটা বের করে বলছেন যে, ডাক্তারবাবু আপনার ভিজিটটা কত? তো ডাক্তারবাবু তখন বলছে, কত লাখ টাকা আয় করেন, মাসে কত লাখ টাকা আয় করেন যে আমার ভিজিট দিতে এসছেন? তো বলছে যে, না ডাক্তারবাবু, মানে ডাক্তার দেখাতে গেলে তো ভিজিট দিতে হয়। বলে, না, আপনি যান, বাড়ি চলে যান, ভিজিট লাগবে না। তো বলছে, আচ্ছা ডাক্তারবাবু, এটা আপনার এই ডিসপেন্সারি কতক্ষণ খোলা থাকে? তো বলছে, সারা রাত খোলা থাকে, সারা রাত খোলা থাকে। কখন কোন রুগী টুগী আসে,
তা বলছে আচ্ছা ঠিক আছে। বললো আর কোনো কথা আছে আপনার? তা বলছে না। বলে তাহলে বাড়ি চলে যান, ব্যথা কমে যাবে। তো উনি ওই সুশান্তবাবু বাড়ির পথে পা বাড়ান। কিন্তু কি আশ্চর্য, ওই ডাক্তারখানা থেকে নেমে আস্তে আস্তে বাড়ি পর্যন্ত আস্তে আস্তে ব্যথা পেতে গায়েব একদম। তো ব্যথা গায়েব বলতে তো ধন্বন্তরী ডাক্তার রে ভাই, আমার যে ওষুধ আছে সেই ওষুধ খেলেও তো এত তাড়াতাড়ি ব্যথা নামে না। তো বেশ ফুরফুরে মেজাজে রাত্রে খুব দারুণ ঘুম হল। রাত্রে দারুণ ঘুমটুম হয়েছে। পরদিন সকালবেলা তো আবার যোগেন এসছে, যেরকম রান্না টান্না করে। যাই হোক, এরপরে ভাবে দুদিন কেটে গেছে। তা একদিন যে শাখায় উনি ওই গেছেন ইন্সপেকশনে, ওই শাখার ম্যানেজার অনিরুদ্ধবাবু, তো তার সাথে কথা হচ্ছে বসে, হিসেবপত্রের কথাও চলছে, কথা হচ্ছে। তা হঠাৎ সুশান্তবাবু বলছেন যে, বুঝলেন অনিরুদ্ধবাবু, আপনাদের এখানে এই ডাক্তার কিন্তু ধন্বন্তরী। তো যখন এই কথা বলেছেন, তো খাতার পাতা থেকে মুখটা তুলে উনি সুশান্তবাবুর দিকে তাকালেন, অনিরুদ্ধবাবু। তা বলছে কোন ডাক্তার? তা বলছে কেন, বিনোদ ডাক্তার? এইবারে অনিরুদ্ধবাবুর চোখগুলো বড় বড় হয়ে গেল। তা উনি বলছেন যে, আপনি বিনোদ ডাক্তারকে কোথায় পেলেন? তবে কেন, ওই যে আরাম ঘর লেখা ওইখানেই। আমি তো মশাই পেট চেপে কালকে এত ব্যথা, দুদিন আগে মানে যেদিন আমি এসছি দুদিন আগে আমার পেটে এত ব্যথা, আমি পেট চেপে ওই ডাক্তারের কাছে গেছিলাম মশাই, ওষুধ দিল, মানে 5 মিনিটও লাগেনি, আমার গায়েব। সুশান্তবাবু একটা জিনিস লক্ষ্য করলেন, এই কথাটা বলার পরে অনিরুদ্ধবাবু কিন্তু, কারণ আর চোখে সুশান্তবাবুকে দেখছেন আর একটু এড়িয়ে যাচ্ছেন, ব্যাপারটা ঠিক বুঝলেন না। তো যাই হোক, এইভাবে তো 2-4টে দিন গেল। তো একদিনকে উনি রাত্রে খাওয়া দাওয়া করে উনি বলছেন যে, যাই তো দেখি তো ওই আরাম ঘরটা খোলা আছে নাকি, একবার দেখে আসি। উনি তো বলেছেন সারা রাত খোলা থাকে। তাই রাত্রে ওই খেয়ে দিয়ে উঠে, মানে একটু হাঁটার ছলে উনি ওটা দেখতে গেছেন। দেখতে গিয়ে দেখছেন যে ডাক্তারবাবু ওখানে নেই, ঘর খোলা। একটা হাসির শব্দ আসছে ভিতর থেকে। তা উনি পা টিপে টিপে আস্তে আস্তে উঠেছেন। মানে ঘর বলতে কি, ওই কাচের আলমারিটা দিয়ে একটা পার্টিশন মতো করা আছে পিছন দিকটা, আর সামনের দিকটা ডাক্তারবাবু বসে। এইবার উনি পা টিপে টিপে উঠে উনি ওই আলমারির ফাঁক থেকে দেখছেন, যা দেখলেন সুশান্তবাবু, তাতে গায়ের রক্ত পুরো ঠান্ডা হয়ে গেল। দেখছেন 4জন বসে আছে, মানে মানে তাদের গায়ে রক্ত মাংস কিছু নেই, অস্থি কখানা ছাড়া, এবং তারা ওখানে বসে পাশা খেলছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। হঠাৎ একজন বলে উঠলো, এই কে 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 ওখানে? সুশান্তবাবু ওখান থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। তো ঊর্ধ্বশ্বাসে দৌড় দিতে দিতে মনে হচ্ছে ওনার পিছনে কেউ তাড়া করেছে, এরকম খটাখট 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 এরকম আওয়াজ হচ্ছে। উনি দৌড়ে ঘরের মধ্যে ঘরে ঢুকেই তালা আটকে দিয়েছে। তালা আটকে হাঁপাতে হাঁপাতে খাটের পরে বসে পড়েছে। বসে পড়ে বলছেন, এই কি দেখলাম, হ্যাঁ কি? তাহলে এই জন্যই কি অনিরুদ্ধবাবু আমার দিকে ওইরকম ভাবে তাকাচ্ছিলেন? এই জিনিসটা কি, ডাক্তার নেই, কেউ নেই, অস্থিচর্ম 4টে মানুষ, তাদের মধ্যে কেউ বলছে এই কে ওখানে কে ওখানে। মানে উনি তো মানে সুশান্তবাবু কল্পনাতেই জানতে পারছেন না এই দৃশ্য। এবার সারা রাত তো ঘুম হয়নি, বুঝলেন, ভোরের দিকে বোধহয় একটু ঝিমটি এসছে। উনি শুনতে পাচ্ছেন খটাখট 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 আওয়াজ। এবার ওনার ঘুমটা চটকে গেছে, দেখছেন যে সকাল হয়ে গেছে। তো দরজাটা খুলে দিয়েছেন, উনি যে যোগেন এসছে। তো যোগেন এসে বলছে, ও বাবু, আপনার চেহারা এরকম দেখাচ্ছে কেন, রাত্রে ঘুমায়নি? তারপরে না যোগেন, রাত্রে ঘুমায়নি ভালো, ওই সকালের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলে আমি তো সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছি। তা বলছে, ও তুমি অনেকক্ষণ আগে এসছো না? তা বলছে, হ্যাঁ আমি অনেকক্ষণ আগে এসছি।
আমি দরজা ধাক্কাচ্ছি, আপনার ঘুমই ভাঙে না, আপনার শরীর টরীর খারাপ হয়নি তো? বলে না না, শরীর ঠিক আছে। তো যাই হোক, সেই দিনটা বোধহয় সম্ভবত রোববার ছিল, তা ছুটি ছিল। তো যোগেন যখন দুপুরে রান্না টান্না করে ওনার সামনে ভাত বেড়ে দিচ্ছে, তখন উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা যোগেন, তুমি এখানে কত বছর আছো, কতদিন আছো? তা বলছে, বাবু আমি এখানে 22 বছর আমার হয়ে গেল। বলে, আচ্ছা তুমি বিনোদ ডাক্তারকে চেনো? বলে, হ্যাঁ। ওরে বাবা, উনি তো বাবু ধন্বন্তরী ডাক্তার ছিলেন। তো বলো, ধন্বন্তরী ডাক্তার ছিলেন? ছিলেন কেন বলছো? কেন এখন নেই? তা বলছে, না, ও তো 5 বছর আগে মারা গেছে। বলে, 5 বছর আগে মারা গেছে? কি করে মারা গেল? বলে, এইখানে ওনার যে ডিসপেন্সারিটা ছিল, আরাম ঘর, ওইখানে ডাক্তারবাবু পেশেন্ট দেখার পরেও ওনার 3-4 জন বন্ধু ছিল, তাদের সাথে বসে পাশা খেলতেন। এবার রাতে কালবৈশাখীর ঝড় উঠেছে, উনি দেরি করে বাড়ি ফিরতেন, কালবৈশাখীর ঝড় উঠেছে। সে এমন ঝড় বাবু, ওই রকম ঝড় আমি আজ পর্যন্ত এখানে দেখিনি। মানে লোকের বাড়ির টালির চাল, টিন সব উড়িয়ে নিয়ে ফেলেছে, মাটির ঘরগুলো ভেঙে গেছে যেখানে যেখানে মাটির ঘর ছিল। আর সেই সাথে বৃষ্টি আর ঝড়। ওই আরামঘরের পাশ থেকে বাবু কশো বছর আগের পুরনো বটগাছ আমি বলতে পারবো না, বিশাল আকায় বটগাছ ছিল। এবার বটগাছের শিকড় তো জানেন, এই মাটির তলা ফুঁড়ে একদম চলে যায়। এবার সেই বটগাছটা না, সেই শিকড় শুদ্ধ উল্টে ওই ঝড়ে আরামঘরের উপরে পড়ে, এবং ডাক্তারবাবু আর তার 3 বন্ধু, ডাক্তারবাবু আর 3 বন্ধু, 3জনেই চাপা পড়েন এবং মারা যান। এবং তাদের বডিগুলো জানেন, ওই শিকড় তো কত দূর বিস্তৃত ছিল, ওই বডিগুলো শিকড়ের সাথে আটকে ছিল। বডিগুলোকে কেটে কেটে বার করতে হয়েছে, গাছের শিকড় কেটে, তাদের বডিও অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই বডিটা সেইভাবে বার করতে হয়েছিল। বলে, এখন বাবু ওই জায়গাটায় আপনি যাবেন, দেখবেন মানে ঝোপ জঙ্গল গজিয়ে গেছে। হ্যাঁ, একটা দরজা আপনি দেখতে পাবেন, ওই দরজাটা মানে কাদা মাটি মতো ওই রকম হেলে আছে দরজাটা। হ্যাঁ, বটগাছটা আর নেই, ওখান থেকে একটা বেল গাছ উঠেছে বড়, চারিদিকে হাওয়া বাতাস কোথাও নেই। ওই বেল গাছের পাতাগুলো, উপরের পাতাগুলো না এরকম ডালগুলো দুলতে থাকে। জানি না, মানে লোকে এখানে বলে নাকি ওখানে বিনোদ ডাক্তার আর তার বন্ধুরা ওই বেল গাছের ডালে থাকে, তাদের ওখানেই বাস। তখন সুশান্তবাবু বলছে যে, এ আমি তো যোগেন, আমি তো বিনোদ ডাক্তারকে দেখেছি রাত্রিবেলায়। তো বললো, ও বাবু ও অনেকেই দেখে, রাত বিরেতে আসার সময় অনেকেই দেখে, ওটা কোনো বড় ব্যাপার না, এখানে সবাই জানে। বলে, রাত বিরেতে এরকম দেখা যায়? বললো, হ্যাঁ, রাত বিরেতে এরকম দেখা যায় যে রাস্তা দিয়ে কেউ আসছে, অজানা অচেনা লোক, দেখবে ঘর খোলা ডাক্তারবাবু বসে আছে, এরকম অনেকেই দেখেছে। বলে, আমি তো তার হাত থেকে তো ওষুধ খেয়েছি। বললো, এরকম শুধু আপনি না, শুধু আপনি না, অজানা অচেনা লোক গ্রামের এই অঞ্চলের না, তারা অনেকেই এই দৃশ্যের সম্মুখীন হয়েছেন। বুঝতে পারলেন? এখনো লোকের মুখে কথিত ওদের আত্মা এখনো ওখানে আছে এবং ওখানেই বসবাস করে। তা যোগেনের কথা শেষ হলো, শেষ হওয়ার পর সুশান্তবাবু বললেন, যাই তো একবার ঘুরে আসি ওই আরামঘরের সামনেটা। এবার আরামঘরের সামনে উনি এসে দেখলেন যে সত্যি যোগেন যা বলেছে ঠিক, একটা দরজা এরকম হেলা আছে, কত বছর যে খোলা হয় না জানে না, আর খোলার কোনো উপায়ও নেই। দরজাটা ওই অবস্থায় পড়ে আছে, একপাশে কাত হয়ে, চারপাশ থেকে আগাছা, ফণি মনসার জঙ্গল, ফণি মনসা গাছ উঠেছে, আর আর বিশাল বিশাল আগাছার জঙ্গল হয়ে গেছে। আর একটা বেল গাছ ওখান থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তা সুশান্তবাবু পরিষ্কার লক্ষ্য করলেন যে চারপাশে কোথাও হাওয়া নেই, কিন্তু ওই বেল গাছের মাথার উপরের ডালগুলো এরকম দুলছে। তো উনি তখন চিন্তা করলেন, আর না, অনেক হয়েছে, অন্তত এখানে তো আর না। তাই উনি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে খসাখস করে একটা চিঠি লিখলেন।
চিঠিটা লিখে যোগেনের হাতে দিয়ে বললেন, কালকে একটা কাজ করবে যোগেন, এই চিঠিটা এই ব্যাংকের ম্যানেজার বাবুকে পৌঁছে দিই। বললো, হ্যাঁ বাবু, দিয়ে দেবো। চিঠিতে উনি লিখলেন যে, অনিরুদ্ধবাবু, আমার শরীরটা খুব খারাপ করেছে, আমি কলকাতায় যাচ্ছি, আর ইন্সপেকশনের কাজ তো মোটামুটি শেষ, যা রিপোর্ট দেবার আমি দিয়ে দেবো, কারণ আমার শরীরটা খুব খারাপ করেছে, আমি বাধ্য হয়ে কলকাতা ফিরে যাচ্ছি। তো যোগেনকে বলে ওই বেডিং টেডিং বেঁধে উনি ওই সন্ধ্যাবেলাতেই সাইকেল রিক্সা ডেকে দিল যোগেন, উনি উঠে পড়লেন ওই রিক্সাতে, উঠে সোজা স্টেশন, এবং সেখান থেকে ট্রেন ধরে কলকাতার দিকে আস্তে আস্তে ভাবছিলেন যে ওখানে কে থাকতো আর ঝুঁকি নিয়ে, যদি রাত্রে আবার পেটে ব্যথা হতো, যদি আবার আমাকে সেখানে যেতে হতো, যদি আবার সেই ডাক্তারের মুখোমুখি হতো, তো এত বড় কাণ্ড, নিজে এতখানি জিনিস দেখার পর আমার আর ওখানে মানে কোনো পাগলেও ওখানে থাকবে না। তো যাই হোক, এইভাবে সুশান্তবাবু ওখান থেকে চলে এসেছিলেন। ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। আমি তো শুনবই, আর যা বলার আমি ঘটনাগুলো সব বলার পরে তারপরে আপনাদের বলে দেবো। তো সুশান্তবাবু সেই চলে এসেছিলেন, এবং উনি কোন পাল্লায় পড়েছিলেন এবার বুঝতে পারলেন। তো চলুন পরের ঘটনাটা পাঠিয়েছে সায়নী খড়গপুর থেকে। তো সায়নী খড়গপুর থেকে পাঠিয়েছে, ঘটনাটা কি আপনাদের বলি। সায়নীর শ্বশুরমশাই যিনি, উনি তো খড়গপুরের পুরনো বাসিন্দা। তা সায়নী বলছে যে, আমার হাজবেন্ড হচ্ছে সবচেয়ে ছোট, এবং তার আগে আমার ননদ আছে, এবং তাদের সাথে আমার হাজবেন্ডের বয়সের ডিফারেন্স অনেক। মানে প্রথমে ওর শ্বশুরমশার 2 মেয়ে, তারপরে এবং তাদের তখন বিয়ে টিয়ে হয়ে গেছে। তো ওই শ্বশুরমশাই যাত্রা দেখতে যেত। তখনকার দিনে মেদিনীপুর অঞ্চলে এখনো তো আছে, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া যাত্রার আসর বসে। আমাদের এদিকটায় কম, কলকাতা লেভেলে অনেক কম হয়। কখনো সখনো হয়, দেখি। আমাদের এখানে এই যাত্রা অনুষ্ঠান হয় মাঝে মধ্যে, বছরে একবার হয় একটা। তো যাই হোক, উনি যাত্রা দেখতে খুব ভালোবাসতেন, তো যাত্রা দেখতে গেছেন একবার। তো যাত্রা তো আপনি জানেন যে আরো বিশেষ করে তখনকার দিনে ওই শুরু হতে হতে 8টা, 8:30, তারপরে শেষ হতে হতে 12টা, 12:30। তো যাই হোক, 12:30টায় শেষ হয়েছে। প্যাসেঞ্জাররা, যারা যারা দর্শক, তারা তো যে যার গন্তব্যস্থলে চলে গেছে। এখন সায়নী বলছে যে, আমার যে শ্বশুরবাড়ি, ওখান থেকে 1 কিলোমিটার দূরে একটা শিব মন্দির আছে, 1 কিলোমিটার দূরে। তো বলছে, আমার শ্বশুরমশাই আসছেন, ওই শিব মন্দিরটার কাছে এসে গেছেন। এবার বাড়ির দিকে আসবেন, বাড়ির দিকে আসতে গিয়ে উনি আবার দেখছেন কোথায় ঘুরে ফিরে গিয়ে আবার সেই শিব মন্দিরের সামনে চলে এসেছে। বুঝতে পারছেন কথাটা? বুঝলেন? মানে শিব মন্দিরটায় সামনে এসছেন, উনি প্রণাম করেছেন, প্রণাম করে টপকে বাড়ির দিকে আসবেন, আর বড় জোর 1 কিলোমিটার। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে উনি রাস্তা হারিয়ে ফেলছেন, এবং ঘুরে ফিরে মাঝে মধ্যে দেখছেন যে বাঁশের জঙ্গল, বাঁশবাগান, সেখানে ঢুকে পড়ছেন। বলছি, এই কোন রাস্তা? এই তো আমার বাড়ির রাস্তা না, তাহলে আমি এখানে বারবার আসছি কেন? আবার সেই রাস্তা দিয়ে চলতে চলতে, ঘুরতে ঘুরতে আবার দেখছেন সেই শিব মন্দির। এবারে উনি ওই শিব মন্দিরে, শিবের ওই মন্দিরে মাথা ঢুকলেন যে, হে বাবা, আমাকে মানে পার করো, আমাকে বাড়ি পৌঁছে দাও। যেই শিব মন্দির থেকে আবার বেরিয়েছেন, আবার দেখছেন উনি রাস্তা দিয়ে হাঁটছেন 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 হাঁটছেন, ঘুরতে ঘুরতে আবার সেই শিব মন্দির। বুঝছেন এটা হচ্ছেটা কি? এবার সেই এক মনে সেই ঠাকুরকে ডাকছেন যে, ঠাকুর আমাকে বাঁচাও, আমাকে আমাকে বাঁচাও, হ্যাঁ, আমাকে বাড়িতে যেতে দাও। তো এই করে কোনো রকমে উনি বাড়িতে পৌঁছেছেন। তখন প্রায় 3টে, 3:30 বাজে। শুনুন, বাড়িতে পৌঁছে বাড়ির লোক তো চিন্তা করছে যে এত দেরি করে কেন। উনি বাড়িতে ঢুকলেন, তাও সায়নীর শাশুড়ি যিনি, তিনি জিজ্ঞাসা করছেন যে, কি হলো তোমার, এত দেরি হলো? কোনো কথার উত্তর নেই, চোখগুলো জবা ফুলের মতো লাল। এবার এক মেয়ে ওখানে ছিল, এই ননদ, সে বলছে, বাপি তোমার এত দেরি হলো কেন? মেয়ের মুখের দিকে তাকাচ্ছেন, মেয়ে দেখছে বাবার চোখ জবা ফুলে, কোনো কথা নেই, আর সারা গায়ে না ধুলো।
মানে গাছের পাতা ধুলো সারা গায়ে। তা তো শার্ট ঠাট তো খুলে টুলে দিয়ে সেসব ধুলো টুলো ঝেড়ে, হ্যাঁ, বললো বাবা তুমি হাত পা ধুয়ে আসো। কোনো কথা নেই। তখন বলে তাহলে তুমি শুয়ে পড়ো, কিছু তো খেলেনি না। শুয়ে পড়লেন। এবার এরাও ঘুমোতে গেছে। কিছুক্ষণ বাদে শুনছেন যে এর বাবার গলা, মানে সায়নীর শ্বশুরমশাই কাকে বলছেন, এই তুই আবার এসছিস, এই যা যা তুই যা, তোর সঙ্গে আমি যাবো না, এই তুই যা তোর সঙ্গে। এই সবাই বাড়ির সবাই উঠে গেছে, কি ব্যাপার, বাবা কার সাথে কথা বলছে। উঠে দেখছেন দরজার দিকে তাকিয়ে কারোর সাথে উনি কথা বলছেন, আর বলছেন, এই যা যা তুই যা, তোর সাথে আমি যাবো না, যা। তখন থেকে আমাকে ঘোরাচ্ছে, যা তুই যা, তোর সাথে আমি যাবো না। তখন বলছে কে কে বাবা কে, বলে ওই তো ওই বুড়িটা, ওই তো ওই বুড়িটা, সাদা কাপড় ঘোমটা দেয়া, হাতে লাঠি, ওই তো সারা রাস্তা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। আমাকে বারবার বলছে এদিকে আয়, আমি তোকে বাড়ির পথ দেখাচ্ছি, এদিকে আয়, বাড়ির পথ দেখাচ্ছি। সারা বাঁশবাগান আমবাগান আমাকে ঘুরিয়েছে। হ্যাঁ, আমি যতবার যাচ্ছি আমি শিব মন্দিরে চলে যাচ্ছি। হুম, তুই যা এখান থেকে যা। এবারে ওই সায়নীর শাশুড়ি কিছুটা বুঝতে পেরেছেন। বলছে, সায়নী বলছে আমাদের ওই বাড়ি থেকে 5 মিনিট দূরে এক দাদা থাকতেন, বলে উনি এখন আর নেই, মারা গেছে। তো বলছে ওনাকে খবর দে তো। তখন ওনার ছেলে বা আর মেয়ে গিয়ে ডেকে নিয়ে এসছে, দাদা এরকম চলো, এরকম বাবা এরম এরম করছে। তো উনি কিছু বুঝতে পেরেছেন। এখন সেই দাদা ঘরে ঢুকেছে কি ঢোকেনি, সেই ওনার শ্বশুর মার মুখী হয়ে গেছে, সেই দাদাকে মানে মেরেই ফেলে দেবে, ঠিক এরকম একটা ব্যাপার। তো দাদা তো সব বুঝতে পেরেছে এই দাদা। উনি ওনাকে জোর করে বসিয়ে সেই পা থেকে মাথা পর্যন্ত ঝেড়ে দিয়েছে মন্ত্র পড়ে। জানেন কি হতে পারে, তখন তো এত খড়গপুর এত মেসেজ ইয়ে তো করেনি, অনেক বছর আগের কথা। তো ঝেড়ে টেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে ওই সায়নীর শ্বশুর উনি একটু নেতিয়ে পড়লেন। নেতিয়ে পড়ার পরে তখন বলছেন যে, ওই দাদা বলছেন যে বৌদি এক কাজ করুন, ওনায় কিন্তু শুতে দেবেন না, কল পাড়ে নিয়ে যান ধরে, নিয়ে গিয়ে কলের জলে স্নান করান, স্নান করালে দেখবেন ঠিক হয়ে গেছে, আর যা করার আমি করে দিয়েছি। তা কলের জলে সবাই মিলে ধরে নিয়ে গিয়ে টিউবওয়েল পাম্প করে সেই জলে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে ঘরে এনে গাটা মুজিয়ে শুয়ে টুইয়ে দিয়ে, পরদিন সকালে উনি উঠেছেন, চা দেওয়া হয়েছে। তখন আমার মেয়ে জিজ্ঞাসা করছে, বাপি তোমার কালকে কি হয়েছিল, বাপি তোমার কালকে কি হয়েছিল। ওনার স্ত্রী জিজ্ঞাসা করছে তোমার কাল কি হয়েছিল। উনি সবার মুখের দিকে তাকাচ্ছেন, তা কি বলবে, কি হবে, কাল কি হয়েছে, কিছু হয়নি তো। তা বলে না কালকে তুমি ওইরকম করছিলে, হেই যা যা যা, তোর সাথে যাব না, ওই বুড়িটা আমাকে রাস্তা দিয়ে ঘোরাচ্ছে। উনি না তখন চিন্তা করতে লাগলেন, কিন্তু ওনার কিছু মনে পড়ছে না, মানে আমার তো কিছু মনে নেই। তারপর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ওনার ধীরে ধীরে জিনিসটা খেলে গেছে মাথার মধ্যে, যেটা উনি ভুলে গেছে। উনি বলছেন, হ্যাঁ কালকে আমি আসছি, শিব মন্দিরটা পড়লো, তারপর আমি রাস্তা হারিয়ে ফেললাম। আমার সামনে একটা বুড়ি, সে আমাকে বারবার বলছে এদিকে আয়, এদিকে আয়, তোর বাড়ির রাস্তা এইদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এই দিকে দিয়ে চল, এই দিক দিয়ে চল, সুবিধা হবে। এই বলে সারা জায়গা আমাকে ঘোরাচ্ছে। আমি ঘুরে দেখি আমবাগান বাঁশবাগান, আমি তো চিনতে পারিনি যে এটা তো আমার বাড়ির রাস্তা না। আবার সেই ঘুরে ফিরে শিব মন্দিরে যাচ্ছি, যেই তখন আর বুড়িটা নেই। শিব মন্দিরের সামনে যখন যাচ্ছি, আবার যে শিব মন্দির ক্রস করে আমি বাড়ির রাস্তা ধরছি, আবার সেই বুড়িটা আমাকে ডাকছে, বলছে এদিকে আয়, এদিকে আয়, এইদিকে তোর বাড়ি, এইদিকে আয় আয় আয়। আর আমি তার পিছন পিছন চলে যাচ্ছি। ওনার মনে পড়ে গেছে ঘটনাটা। তা এই ঘটনাটা ওর শ্বশুরের সঙ্গে ঘটেছিল, এবং এরপরে সায়নী বলেছে যে আমি বিয়ের পরেও দেখেছি বাবা রাত্রে রাত্রে কোনো জায়গায় যেতেন না। কোনো বিশেষ নেমন্তন্ন বাড়ি থাকলে দূরে দূরে সেখানে অ্যাটেন্ড করতেন না, যেতেনই না। আর যাত্রা শোনা তো দূরের কথা, যাত্রা শুনতেই যেতেন না। তো ওইটা ছিল সায়নীর ঘটনা খড়গপুর থেকে। তো যাই হোক, আমি পরের ঘটনায় যাই। পরের ঘটনা শর্মিষ্ঠা চৌধুরী লিখেছেন। দুটো ঘটনা পাঠিয়েছে, আমি একটা ঘটনা বলে দিচ্ছি, কারণ আপনাদের একটু বলি আমি ঘটনাটা কি। আমি না এখানে বসে যে গল্প বলছি না, মানে ঘটনা বলছি, মানে আমার খুব মানে রীতিমতো আমি মানে এমনি এই ধরনের ঘটনা বলতে গেলে একটু সোয়েটিং হয়, জানেন তো, মানে ঘাম হয়। আর এখন তো ভ্যাপসা পচা একটা গরম, এসিটা কাজ করছে না। হ্যাঁ, ইনভার্টার এসি, অথচ মানে এটা লিক করে গেছে কোনো জায়গা থেকে গ্যাসটা। ফলে এই যে এসিটা চালানো আছে, যে হাওয়াটা বেরোচ্ছে, হাওয়াতে কোনো ঠান্ডা নেই। তো দেখি কালকে আসতে বলেছি, ও ঠিক করে দিয়ে গেছিল, কিন্তু আমি বললাম তুই যদি মেশিনটাকে খুলে নিয়ে আসতিস তাহলে তুই কিন্তু ধরতে পারতিস যে ভাই
এখান থেকে লিক আছে, লিকেটে, কারণ এটা তো কপারের ইনভার্টার এসি, তো গ্যাস শেষ হওয়ার কথা না, হবেও না। তো দেখি কালকে আসবে বলেছে, কারণ আমাকে এসি চালিয়ে গল্প বলতে হয়, তা নাহলে পরে আমার সারা গা হাত পা ঘামতে থাকে ভীষণ। এমনি বসে থেকে কিচ্ছু হবে না ফ্যান চালিয়ে। আর ফ্যান চালালে পরে না ওই পুরো ফ্যানের আওয়াজটা ক্যাচ করে নেবে, আপনাদের শুনতে বিরক্ত লাগবে। তো চলুন শর্মিষ্ঠা সিস্টারের ঘটনা আমি বলি। এই শর্মিষ্ঠা সিস্টারের যে ভাই বউ, যিনি, সেই ভাই বউয়ের যে দাদা বৌদি আছে, এরা 2015-তে বিয়ে করেছিলেন। তো 2015-তে বিয়ে করার পর আর হনিমুন টনিমুন যাওয়া হয়নি, 1 মাস হয়ে গেছে। তো একটু হনিমুনে যাবেন, তা বাড়ির সবাই বলছে যা তোরা কোনো একটা জায়গাতে ঘুরে আয়। তা সেই এনার ভাই বউয়ের যে দাদা বৌদি, তা ওই বৌদি বোধহয় সমুদ্র মধ্যে দেখেছে, পাহাড় টাহাড় বোধহয় দেখেনি। তা বলছে পাহাড় দেখার খুব শখ, তারপরে তো দার্জিলিংয়ে যা। তা যাই হোক, তা ওর ছেলেটি বলেছে যে বাড়ির লোককে যে তোমরা দু একজন চলো না আমাদের সাথে, আমরা একা একা যাবো বলে। এই হনিমুনে কেউ বাড়ির লোক যায় নাকি? হয় বন্ধু বান্ধব তার বউ যায়, নয়তো স্বামী স্ত্রী যেতে হয়, যা তোরা যা, কিচ্ছু হবে না, ঘুরে আয়। তো যাই হোক, ওরা তো টিকিট টিকিট কেটে দার্জিলিংয়ে বেড়াতে গেছে। এবার হোটেল বুক করেনি, হোটেল বুক না করে ওরা ওই ম্যাল পর্যন্ত এসছে, এসে ওখানে হোটেল খোঁজ করতে করতে সবই মানে হাই প্রাইস বলছে। তার মধ্যে একটা হোটেল ওদের দেখলো যে এই প্রাইসটা লো আছে, এবং মোটামুটি খারাপ না, হোটেলটা ভালো, বেশ থাকবার মতো, খারাপ না। আর ওখানে তো এসি ফেসি লাগে না, নর্মাল টেম্পারেচার এমনি জুন জুলাই মাসেও 12-13 এরকম থাকা উচিত। আমি যতটা জানি, যতবার আমি গেছি এইরকমই থাকে। তো সেই হোটেলটায় ওরা এগুলো, হোটেলটায় বউটি দেখতে লাগলো যে বোর্ডার কিন্তু খুব বেশি নেই, বোর্ডার খুব বেশি নেই। ওরা বোধহয় সেকেন্ড ফ্লোর অব্দি বোধহয় ছিল, তারপরে ছাদ ছিল। তো যাই হোক, ওই নিচের পোর্শনে কয়েকটা ঘর ছিল, কিন্তু অন্য সব হোটেলগুলো কিন্তু ফুল বুক। এই মানে গিজগিজ করছে, এখানে কিন্তু ঘর খালি আছে, লোক নেই। তো যাই হোক, এরা একটা ঘর নিয়েছে, রুম নিয়েছে, ওরা ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে যে ঘরটা নিয়েছে, ওনাদের আশেপাশের ঘরে কিন্তু কেউ নেই। তো ওইটা একটা মানে দেখুন, এই দার্জিলিং বা কালিম্পংয়ে আপনারা জানবেন যে ব্রিটিশ যখন ওরা রাজত্ব করতো, তখন অনেক ব্রিটিশদের বাড়ি ফাড়ি কিন্তু এখানে ছিল, জানেন তো? দার্জিলিংয়েও ছিল, কালিম্পংয়েও ছিল। এবং সেই ব্রিটিশ কোনো দম্পতির বাড়ি, সেটাই তো পরবর্তীকালে স্বাধীনতার পরে হস্তান্তর হয়ে সব হোটেল টোটেল অনেক কিছু হয়েছে, এটাও তাই। এবং সেই দম্পতির একটা ছবিও ওই হোটেলে টাঙানো আছে, বড়, রিসেপশনের ওইখানে। ওই হ্যাট পরা, স্যুট টুট পরা, আর ওই ভদ্রমহিলা গাউন পরা, মাথায় সাদা হ্যাট, একটা টুপি। তো যাই হোক, এই হোটেলে আছে। তো রাত্রিবেলাতে এরা, ওই বিকেলবেলাতে এরা ম্যালের দিকে বেরিয়েছে, ম্যাল ট্যাল ঘুরে এরা রাত্রে বাইরে ওই রেস্তোরাঁতে খেয়ে দিয়ে এসছে। বাইরের রেস্তোরাঁ থেকে খেয়ে দিয়ে এসে, এবার তো দেখুন বাঙালি, আমাদের তো আর 9টা সাড়ে 9টায় ঘুম আসে না, কিন্তু পাহাড় পাহাড় তো 8টা সাড়ে 8টায় একদম নিষ্প্রভ হয়ে যায়, কিছু আর করার থাকে না। কম্বল চাপা দিয়ে কম্বলটা গায়ের উপর টেনে শুয়ে থাকা, এই ঘুম তো আসবে না। তো যাই হোক, এটা স্বামী স্ত্রী দুজনে তো খেয়ে দিয়ে এসে ওখানে শুয়েছে। শুয়ে ছেলেটি ঘুমিয়ে গেছে। মেয়েটি হচ্ছে গ্রামের মেয়ে, এর ততটা ঘুমটুম আর কি আসেনি। তো একটু বেশি রাতে মেয়েটার যখন একটু হালকা ঘুম এসছে, মেয়েটা শুনছে, হঠাৎ ঘুমের মধ্যে শুনতে পাচ্ছে খট 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 করে ওই ফ্লোরটা দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে। মেয়েটা ঘড়ি দেখলো, ঘড়ি দেখে বলছে ও বাবা, এখানে তো এরকম কোনো বোর্ডার টোডারও নেই আমাদের আশেপাশের ঘরে, তাহলে এতবার যাতায়াত করছে কে? আর একটা হিল তোলা জুতোর আওয়াজ, খট 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 করে একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে আসছে। মেয়েটা খুব সাহসী, গ্রামের মেয়ে, আমি আগেই বলেছি। এ করেছে কি, দরজাটা খুলেছে, দরজাটা খুলে দেখতে পাচ্ছে যে এইরকম সাদা গাউন পরা, মাথায় সাদা হ্যাট, এক বিদেশি মহিলা, বয়স্কা, সে ওর দিকে পিছন করে হাঁটতে হাঁটতে ছাদের সিঁড়ির দিকে যাচ্ছে। এবার ও, মেয়েটি ঘর থেকে বেরিয়েছে, সদ্য নতুন বিয়ে করেছে, গ্রামের মেয়ে, খুব সাহসী। ওর পিছন পিছন যেতে গিয়ে দেখে যে ওই মহিলা ছাদের সিঁড়ি দিয়ে ছাদের দিকে যাচ্ছে।
এবার ও এর পিছন পিছন গেছে কিছুটা। যখন ছাদের সিঁড়ির দিকে উঠছে তখন ওই মেয়েটার দিকে এরকম তাকিয়েছে ওই বিদেশি ভদ্রমহিলা। তাকানোতে ওই মেয়েটি দেখছে যে তার চোখ দুটো সাদা এলইডি বাল্ব যেরকম হয় না, সাদা এলইডি টুনি লাইট বা বাল্বের মতো ওই রকম জ্বলছে। আর হাসলো, মুচকি হাসিটা এমন, সে বীভৎস। ওটা দেখে মেয়েটা কেঁপে গেছে, ভাগ্য ভালো ওখানে অজ্ঞান হয়ে যায়নি। দৌড়তে দৌড়তে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে স্বামীকে ঝাঁকাতে শুরু করেছে, ওঠো ওঠো ওঠো। বলছি কি হয়েছে? তা বলছে এই এই ব্যাপার। হ্যাঁ, হোটেলটা প্রথমে ঢুকেই আমার ভালো লাগেনি। হ্যাঁ, এখানে এই জন্য জানো তো লোক কম। তুমি বিশ্বাস করবে না, এই দৃশ্য আমি দেখেছি। ওই যাদের ছবি টাঙানো আছে ওখানে, ওইরকম ধরনের ওই মহিলা, সে ছাদে উঠে যাচ্ছিল, তার চোখ জ্বলছে, আমার দিকে তাকিয়ে এমন হাসলো, মুচকি হাসি। সে হাসি কি বীভৎস তুমি চিন্তা করতে পারবে না। এই হোটেলে আন না, তুমি কাল সকালেই হোটেল ছাড়ো। বলে ঠিক আছে, সকাল হোক, একটু ওয়েট করো। সকাল হলো, তো হোটেলে যে বলেছে যে আমরা ফিরে যাব। হ্যাঁ, বাড়িতে লোক অসুস্থ হয়ে গেছে, ফিরে যাবো, আমরা থাকতে পারছি না। ঠিক আছে, যাই হোক, ও ভাড়া মিটিয়ে দিয়ে এরা করেছে কি, লাগেজ ফাগেজ নিয়ে অন্যত্র হোটেলে এরা চলে গেছে। কি আর কার খোঁজ দিতে যাচ্ছে, বাড়ি যাচ্ছে কি কোথায় যাচ্ছে, এরা হোটেলটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে অন্য হোটেল নিয়েছে, অন্য জায়গায় গিয়ে সেখানে এরা 2-3 দিন ছিল এবং বিন্দাস ছিল, কোনো অসুবিধা হয়নি। সব ঘুরেছে, সাইট সিন টাইট সিন সমস্ত কিছু ঘুরেছে। ঘুরে দেখে দেখে এরা আবার কলকাতায় ফিরে এসছে। কিন্তু মেয়েটির এই অভিজ্ঞতাটা আপনি চিন্তা করুন। এর আগেও দার্জিলিংয়ের আমি ওই নামটা মনে পড়ছে না, ওনার ঘটনা আমি শুনিয়েছিলাম, একটা হোটেলে উঠেছিলাম, দেখেন এখানে ভিডিও আছে। তা দার্জিলিংয়ে কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যেমন পুরীর কথা বলেন, দার্জিলিংয়ে কিন্তু অনেক হন্টেড ইয়ে আছে, অনেক আছে। আগেকার দিনে সেই সাহেবী আমলের বাড়ি বলুন, কোনো হোটেল বলুন, আছে। এবার ব্যাপারটা হলো কি, এগুলো তো নাম নেওয়া যায় না। ম্যালের এই হোটেলটার নামটা নেওয়া যায় না, কারণ দেখুন অনেকে বেড়াতে যান, এতে কোথার থেকে কি লিক হয়ে যাবে এগুলো ঠিক বলাটা ঠিক না। তো যাই হোক, আমি আরও সাজ্জাদ বলে একটি ছেলে সেই ঘটনা পাঠিয়েছিল, ওই ইয়ে সিস্টারের আরও একটা ঘটনা ছিল। তো আজকে যেহেতু অত্যাধিক গরম লাগছে, পিছন দিকটা দিয়ে হাওয়া একদম আসছে না, মানে বসে থাকতেই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি সংক্ষেপে শেষ করলাম ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। এবার আপনাদের একটা কথা আমি বলি, প্রথম যে ঘটনাটা আমি বলেছি ওটা কিন্তু গল্প, বোঝা গেল? প্রথম যে ঘটনাটা আমি বলেছি ওটা কিন্তু গল্প ছিল, ওটা কারুর পাঠানো বা সত্যি ঘটনা নয়। সত্যি ঘটনা হচ্ছে পিছনের যে দুটো আমি বললাম, সায়নী এবং শর্মিষ্ঠা সিস্টার, এই দুটো হচ্ছে ঘটনা। প্রথমটা ছিল গল্প। এবার আপনারা বিচার করে দেখুন। দেখুন, আমি মনে করি যে গল্পের থেকে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনার মানে হেভ অ্যান্ড হেল ডিফারেন্স হয়। এবার আপনারা দর্শক বা শ্রোতা, আপনারা বলতে পারবেন যে কোনটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না। সেটা সম্পূর্ণটাই আপনাদের পরে। আমার শোনানো নিয়ে কথা আমি শোনালাম, আমি একটু বুঝিয়ে দিলাম যে গল্প কিন্তু এই হয়। আমি বলেই দিলাম, দেখুন আমি তো বলেছি, আমি মিথ্যা কথা বলি না। আমি ওই জন্য প্রথমে আপনাদের কিছু বলিনি, যে প্রথমটা কিন্তু আমি বলেছি গল্প বলেছি, পরের দুটো কিন্তু আমি সত্যি ঘটনা বলেছি। ঠিক আছে? তো আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমার কাছে পাঠাতে পারেন। মানে হয়তো আপনার সাথে ঘটেছে, অথবা আপনার সাথে না ঘটলেও আপনার প্রতিবেশী কারোর সাথে ঘটেছে, অথবা আপনি শুনেছেন কারোর কাছে এইরকম ধরনের ঘটনা, আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমার ইয়েতে যাবেন, ওই হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। এবার ডেসক্রিপশন বক্সে কীভাবে যাবেন সেটাও বলে দিই। আমার চ্যানেলটায় গেলেন, সেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আর সব অতীত, ওই জায়গাটা একটু আঙুল দিয়ে প্রেস করুন, ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে। আপনি ওর নিচে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওখানে এসে একটা হাই লিখুন। যদিও দেখেন এক আধ ঘন্টা দেরি হচ্ছে, আমি কিন্তু ঠিক রেসপন্স করবো এবং আমি উত্তর দেবো। ঠিক আছে? তখন আপনি অডিও করে বা লিখে আমাকে ঘটনা জানাতে পারেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন, অনেক কৃতজ্ঞতা জানাই তাদের। এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন। আর চ্যানেলটা যারা নতুন শুনবেন সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি আগের বারের মতো এবারে বলি, কখন কি ঘটনা আসে আমি কিন্তু নিজেও জানি না। ঠিক আছে?
তবে আজকে আবারও বলছি, আমি প্রথম যে ঘটনাটা বলেছি ঘটনাটা গল্প ছিল, পরের দুটো ঘটনা সত্যি ছিল। ঠিক আছে? সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট এপিসোড নিয়ে এইরকম কোনো শুক্রবার, বুধবার বা সোমবার। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নমস্কার।